তুমি কি কখনো অনুভব করেছ যে কেউ তোমার আবেগ নিয়ে খেলছে, সরাসরি কিছু না বলে? কখনো কি তোমাকে কোনো সম্পর্কে দোষী, বিভ্রান্ত অথবা দুর্বল মনে করা হয়েছে, আর তুমি বুঝতে পারছো না কেন? যদি তাই হয়, তাহলে তুমি একা নও। আজকের পৃথিবীতে মানুষের মন এবং আবেগ নির্বে ব্যবহার করা হচ্ছে। এটি কোন সিনেমার গল্প নয়, এটি আজকের বাস্তবতা। ডার্ক সাইকোলজি ডিকোডেড এই বইটি সেই অন্ধকার রহস্যগুলি উন্মোচন করে যা অনেকেই কখনো বুঝতে পারে না। এই বইটি আমাদের শেখায় কিভাবে মানুষ তোমার বিশ্বাস, আবেগ এবং চিন্তাভাবনাকে কাজে লাগায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আমাদের শেখায় কিভাবে এই কৌশলগুলি থেকে নিজেকে রক্ষা করতে হয়। আজকের পৃথিবীতে, যেখানে সোশ্যাল মিডিয়া, অফিস রাজনীতি, সম্পর্কের হেরফের, এমনকি সংবাদ হেরফের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে কে নীরবে আপনার চিন্তাভাবনাকে হেরফের করছে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো শারীরিক আক্রমণ নয়, এটি আপনার মনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি অদৃশ্য যুদ্ধ। এবং যারা এই যুদ্ধকে চিনতে পারে না, তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু এই বইয়ের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়। এটি আপনাকে জাগানো, আপনাকে শক্তিশালী করা। এটি আপনাকে দেখায় কিভাবে এই মানসিক কৌশলগুলি চিনতে হয়, কিভাবে আপনার চিন্তাভাবনা পরিষ্কার রাখতে হয়, এবং কিভাবে ভয় ছাড়াই সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই কৌশলী লোকদের মুখোমুখি হতে হয়। আপনার মন আপনার। অন্য কারো এটি নিয়ন্ত্রণ করা উচিত নয়। এটাই এই বইয়ের বার্তা। এবং এটাই এই বইয়ের শুরু। এখন পর্যন্ত আপনি হয়তো কারো কথা, অনুভূতি বা মিথ্যা সম্পর্কের কারণে দুর্বল বোধ করেছেন। কিন্তু এখন জাগ্রত হওয়ার সময়। এখন নিজেকে বোঝার, নিজের শক্তি চিনতে সময়। মনে রাখবেন, যখন আপনি সত্য জানেন, তখন কেউ আপনাকে মিথ্যা দিয়ে ভয় দেখাতে পারে না। যখন আপনি আপনার আবেগ বুঝতে পারেন, তখন কেউ আপনাকে অপরাধবোধ বা লজ্জা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং যখন আপনি আপনার চিন্তাভাবনার মালিক হয়ে ওঠেন, তখন বিশ্বের কেউ আপনাকে পরাজিত করতে পারে না। এখন থেকে আপনি একজন কৌশলগত খেলোয়াড় হবেন, শিকার নন। এখন থেকে আপনি সতর্ক এবং শক্তিশালী হবেন, দুর্বল নন, কারণ এই যুদ্ধ আপনার মনে। এবং এটি এখন শুরু হচ্ছে। প্রথম অধ্যায়, অন্ধকার মনোবিজ্ঞানের লুকানো জগৎ। আপনি কি জানেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের আবেগ, চিন্তাভাবনা এবং সিদ্ধান্তগুলিকে তাদের সুবিধার জন্য নীরবে কিভাবে ব্যবহার করতে জানে? ঠিক একজন শিল্পীর মতো। এই লোকেরা জাদু বা অস্ত্র ব্যবহার করে না, বরং আপনার নিজের মনকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। একে বলা হয় অন্ধকার মনোবিজ্ঞান। একটি মানসিক খেলা যা অদৃশ্য কিন্তু গভীর প্রভাব ফেলে। এখন আপনি হয়তো ভাবছেন যে এটি কি সবার সাথেই ঘটে? উত্তর হল হ্যাঁ। প্রতিটি ব্যক্তির জীবনের কোন না কোন সময়ে এমন একজন ব্যক্তি আসেন যিনি আবেগগতভাবে তাদের দুর্বল করে দেন, তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেন এবং তাদের নিজেদের সন্দেহ করতে বাধ্য করেন। কিন্তু পার্থক্য হল যে কিছু মানুষ এটি বুঝতে পারে, আবার কেউ কেউ তা বুঝতে পারে না। অন্ধকার মনোবিজ্ঞান বোঝার আগে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এটি ইতিবাচক মনোবিজ্ঞান বা সাধারণ প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা। ইতিবাচক মনোবিজ্ঞান আমাদের আত্মবিশ্বাস, একটি সুখী জীবন এবং একটি ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা শেখায়। যেখানে অন্ধকার মনোবিজ্ঞানের লক্ষ্য কাউকে নিয়ন্ত্রণ করা, সেখানে প্রতারণাকে সুবিধা নিতে এবং মানসিক ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। ডার্ক ট্রায়াড নামে পরিচিত 3 ধরনের মানুষ প্রায়শই এই খেলার পিছনে কাজ করে। নার্সিসিস্টরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, অন্যদের অনুভূতির প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই এবং তারা চায় যে সবাই তাদের প্রশংসা করুক। ম্যাকিয়াভেলিয়ানরা ধূর্ত, সর্বদা পরিকল্পনা করে কিভাবে ধরা না পড়ে অন্যদের সুবিধা নেওয়া যায়। মনোরোগীদের কারোরই পরজা নেই। তাদের কোনো সহানুভূতি নেই, কোনো অপরাধবোধ নেই। তারা কেবল জিততে চায়, যাই হোক না কেন। যদি আমরা এই মানসিক আক্রমণগুলিকে চিনতে না পারি, তাহলে আমরা ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং বিচার বুদ্ধি হারিয়ে ফেলি। আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি, কর্মক্ষেত্রে অভিভূত হই এবং নিজের ইচ্ছার চেয়ে অন্যের নির্দেশে জীবনযাপন শুরু করি। অজ্ঞতা সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু সুসংবাদ হল যে একবার আপনি এই কৌশলগুলি বুঝতে পারলে, আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন। আপনার চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে, আপনার দৃষ্টি তীক্ষ্ণ হয়
এবং আপনি যে কাউকে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তা চিনতে শুরু করেন। মনে রাখবেন, প্রথম অস্ত্র হল সচেতনতা। শত্রু আপনার সামনে নেই, সে তোমার পাশেই আছে। যখন তুমি তাকাতে শুরু করো তখন তুমি হেরে যাও না। তাই আসুন এই অদৃশ্য খেলাটির আরও গভীরে যাই, যাতে পরের বার কেউ তোমার আবেগ নিয়ে খেললে তুমি নিজেই নিয়ম নির্ধারণ করতে পারো। দ্বিতীয় অধ্যায়, গোপন কারসাজির কৌশল উন্মোচিত। তোমার চারপাশে এমন একটি খেলা চলছে যা চোখে অদৃশ্য এবং কানে শোনা যায়, কিন্তু এটি সরাসরি তোমার হৃদয়, মন এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলে। একে বলা হয় গোপন কারসাজি, লুকানো মানসিক নিয়ন্ত্রণ। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, এই লোকেরা তোমাকে বুঝতেও দেয় না যে তোমাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তুমি মনে করো তুমি একা চিন্তা করছো, কিন্তু বাস্তবে তোমার চিন্তাভাবনা ইতিমধ্যেই তাদের নিয়ন্ত্রণে। এই অধ্যায়ে আমরা 7টি মনস্তাত্ত্বিক কৌশল অন্বেষণ করব যা মানুষ প্রায়শই ব্যবহার করে সম্পর্ক, বন্ধুত্ব, কর্মক্ষেত্র এবং কখনো কখনো এমনকি তোমার নিজের পরিবারের মধ্যেও। অপরাধবোধে ট্রিপ, এটি এমন একটি কৌশল যেখানে অন্য ব্যক্তি তোমাকে সবকিছুর জন্য দোষী বোধ করায়, এমনকি যখন তুমি কিছু ভুল করনি। উদাহরণ, আমি তোমার জন্য সবকিছু করেছি এবং এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। উদ্দেশ্য হল আপনাকে বিব্রত করা এবং আপনার বিচার বুদ্ধি হারানো। 2. গ্যাসলাইটিং। এটি এমন একটি কৌশল যেখানে অন্য ব্যক্তি আপনার চিন্তাভাবনা, স্মৃতি এবং বোধগম্যতা নিয়ে প্রশ্ন তোলে যাতে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন। উদাহরণ, আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এরকম কিছুই ঘটেনি। উদ্দেশ্য হল আপনার বাস্তবতাকে বিকৃত করা এবং আপনাকে দুর্বল করা। 3. ত্রিভুজীকরণ। যখন কেউ তৃতীয় ব্যক্তিকে ব্যবহার করে দুটি মানুষের মধ্যে ফাটল তৈরি করে, তাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন করে। উদাহরণ, তারা আপনার সম্পর্কে একই রকম চিন্তা করে, আমি আপনার একমাত্র প্রকৃত বন্ধু। উদ্দেশ্য হল আপনাকে বিচ্ছিন্ন করা যাতে আপনি তাদের উপর নির্ভর করেন। 4. প্রেম বোমাবর্ষণ। শুরুতে অতিরিক্ত ভালোবাসা, প্রশংসা এবং মনোযোগ দেওয়া, কিন্তু তারপর নিয়ন্ত্রণ করা শুরু করা। উদাহরণ, আপনি আমাকে ছাড়া অসম্পূর্ণ, আমি আপনার পৃথিবী। উদ্দেশ্য হল প্রথমে আপনাকে বশীভূত করা এবং তারপর আপনাকে খাঁচায় রাখা। 5. নীরব আচরণ। যখন কেউ ইচ্ছাকৃতভাবে যোগাযোগ এড়িয়ে চলে যাতে আপনি অস্থির হয়ে পড়েন এবং যা খুশি তাই করেন। উদ্দেশ্য হল কিছু না বলে আপনাকে শাস্তি দেওয়া। 6. দোষ চাপানো। প্রতিটি ভুলের জন্য অন্য ব্যক্তির উপর দোষ চাপানো, এমনকি যখন তারা দায়ী। উদ্দেশ্য হল সঠিক বলে নিজেকে বিভ্রান্ত করা। 7. সংকট তৈরি করা। ছোট ছোট জিনিসগুলিকে অতিরঞ্জিত করা। আবেগগত নাটক তৈরি করা যাতে আপনি দোষী বোধ করেন এবং নতি স্বীকার করেন। উদ্দেশ্য হল নিয়ন্ত্রণের জন্য ভয় এবং অস্থিরতা তৈরি করা। কেউ কি সবসময় আপনাকে দোষী বোধ করায়? আপনি কি কারো সাথে থাকা সত্ত্বেও একাকী এবং বিভ্রান্ত বোধ করেন? আপনি কি নিজেকে সন্দেহ করতে শুরু করেন? আপনার অনুভূতি কি সর্বদা অবমূল্যায়িত হয়? যদি আপনি এই প্রশ্নের উত্তর হ্যাঁ দেন, তাহলে সাবধান থাকুন। এগুলি সম্পর্ক নয়, বরং মানসিক ফাঁদ। আপনি যে খেলাটি দেখতে পান না তা সবচেয়ে বিপজ্জনক। বিশ্বের অনেক মানুষ ধূর্ত, কিন্তু আপনিও এখন জেগে উঠেছেন। যখন আপনি কৌশলটি চিনবেন, তখন আপনি আর ঘুঁটি হয়ে যাবেন না, আপনি একজন খেলোয়াড় হয়ে উঠবেন। মনে রাখবেন, যে কেউ আপনাকে বারবার অপরাধী বোধ করায় সে আপনার নয়। যে কেউ আপনার আত্মবোধকে ভেঙে দেয় সে নিয়ন্ত্রণ, ভালোবাসা নয়। এখন থেকে প্রতিটি কৌশলকে স্বীকৃতি দেওয়া আপনার শক্তি হবে। 3য় অধ্যায়, গ্যাসলাইটিং এবং আবেগগত নাশকতা। তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি সত্য বলছো, অথচ কেউ তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে? কেউ কি কখনো তোমাকে এতটা বিভ্রান্ত করেছে যে তুমি তোমার নিজের স্মৃতি, নিজের আবেগ এবং নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছ? যদি তাই হয়, তাহলে তুমি সম্ভবত গ্যাসলাইটিংয়ের শিকার হয়েছ। গ্যাসলাইটিং কি? গ্যাসলাইটিং হল একটি বিপজ্জনক মানসিক কৌশল যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে এমনভাবে বিভ্রান্ত করে যে তুমি তোমার নিজের মনের উপর আস্থা হারিয়ে ফেলো। তুমি মনে করো তুমি পাগল হয়ে যাচ্ছ,
যখন আসল অপরাধী হল অন্য ব্যক্তি। এটা এরকম কিছু শোনাচ্ছে, তুমি সব সময় জিনিসগুলিকে অতিরঞ্জিত করো। তুমি স্পষ্টভাবে কিছু মনে করতে পারো না, আমি কখনো তা বলিনি। তোমার স্মৃতি ত্রুটিপূর্ণ। এটা সব তোমার ভ্রান্তি। বারবার এইসব কথা শুনলে তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো। তুমি ভাবো, হয়তো এটা সত্যিই আমার দোষ, এবং এখান থেকেই মানসিক অবক্ষয় শুরু হয়। কেন এটা কাজ করে? গ্যাসলাইটিং কাজ করে কারণ মানুষ সহজাতভাবে আত্মমূল্যায়নকারী। আমরা ভাবি, আমি কি সঠিকভাবে ভাবছি, এবং গ্যাসলাইটাররা এই সন্দেহকে কাজে লাগায়। তারা ধীরে ধীরে তোমার বাস্তবতাকে বিকৃত করে। তুমি দুর্বল, বিভ্রান্ত এবং একা বোধ করো। তুমি নিজের অনুভূতিগুলোকে উপেক্ষা করতে শুরু করো। হয়তো আমি অতিরিক্ত চিন্তা করছি, হয়তো সে ঠিকই বলে, আমি ভুল করছি। আর যখন তুমি নিজের চিন্তাভাবনাকে বিশ্বাস করা বন্ধ করে দাও, তখন তুমি সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে চলে যাও। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথমে, তোমার অনুভূতিগুলোকে বিশ্বাস করো। যদি কিছু ভুল মনে হয়, তাহলে সম্ভবত সেটা সত্যিই ভুল। তোমার অন্ত্রের অনুভূতি তোমার প্রথম আবিষ্কারক। 2. প্রমাণ রাখো। যদি কেউ বারবার তা অস্বীকার করে, তাহলে কথা বলো, বার্তা বা ইমেল সংরক্ষণ করো। এটি তোমার সত্যকে তোমার সামনে রাখবে, এমনকি যখন কেউ তা ভাঙার চেষ্টা করে। 3. সীমা নির্ধারণ করো। স্পষ্টভাবে বলো, আমি আমার অনুভূতিগুলোকে ভুল হিসেবে মেনে নেব না। কাউকে তোমার চিন্তাভাবনাকে উপেক্ষা করার অধিকার দিও না। 4. একটি সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন। একা লড়াই করবেন না। বিশ্বস্ত বন্ধুবান্ধব বা পরিবারের সাথে কথা বলুন। যারা আপনাকে সত্যিকার অর্থে চেনেন তারা আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। দীর্ঘক্ষণ ধরে জ্বালানি ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়তে পারে। একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নেওয়া লজ্জার কিছু নেই। এটি আপনার মানসিক প্রতিরক্ষা। আপনার মন আপনার জমি। কেউ এর মধ্যে মিথ্যা বপন করার অনুমতি দাবি করতে পারে না। যারা বারবার আপনার বাস্তবতাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, তারা আপনার শক্তিকে ভয় পায়। কিন্তু মনে রাখবেন, যখন আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির উপর বিশ্বাস স্থাপন শুরু করেন, তখন আপনি আবার মুক্ত হন। আপনি পাগল নন। আপনি বিভ্রান্ত নন। আপনি সুস্থ, সতর্ক এবং এখন আপনি সচেতন। এখন আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার সময়। কারণ আপনার মন আপনার অঞ্চল। এটি পুনরুদ্ধার করুন। 4র্থ অধ্যায়, মিথ্যা শনাক্তকরণ এবং শারীরিক ভাষা। আপনি কি কখনো কারো চোখের দিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পেরেছেন যে কিছু ভুল ছিল? তারা হয়তো এক কথা বলছে, কিন্তু তাদের অভিব্যক্তি অন্য কিছু বলছে। যদি তাই হয়, তাহলে আপনি ইতিমধ্যেই মিথ্যা অনুভব করেছেন। এখনই সময় স্পষ্টভাবে এটি চিনতে। এই অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে মাইক্রো এক্সপ্রেশন, সূক্ষ্ম অঙ্গভঙ্গি, মৌখিক ইঙ্গিত এবং শারীরিক ভাষা ব্যবহার করে ডিটেক্টর ছাড়াই মিথ্যা শনাক্ত করতে হয়। আমাদের আবেগ আমাদের মুখে ফুটে ওঠে, এমনকি 1 সেকেন্ডের জন্য। এগুলিকে মাইক্রো এক্সপ্রেশন বলা হয়। এগুলি এত দ্রুত যে চোখের পলকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তাদের ধরে ফেলে। উদাহরণস্বরূপ, কেউ হয়তো খুশি থাকার ভান করছে, কিন্তু এক মুহূর্তের জন্য তাদের চোখে ভয় বা ঘৃণা জ্বলে ওঠে। তারা হয়তো কিছু লুকিয়ে রাখছে, এবং তাদের ভ্রু অজান্তেই কুঁচকে যেতে পারে। মাইক্রো এক্সপ্রেশনগুলি মিথ্যা লুকানো থেকে বিরত রাখে। আপনাকে কেবল সাবধানে পর্যবেক্ষণ করতে সক্ষম হতে হবে। একজন মিথ্যাবাদী প্রায়শই তাদের কথায় বিভ্রান্ত হন। তারা বারবার একটি গল্প পরিবর্তন করবে। তারা ছোট ছোট বিবরণ ভুলে যাবে, অথবা আপনি যা বলেছেন তা পুনরাবৃত্তি করে সময় নষ্ট করার চেষ্টা করবে। মনোযোগ দিন। হ্যাঁ, আমি সম্ভবত এটি করেছি। আপনি কি বলছেন? হয়তো আমি করেছি, আমি বলতে চাইছি, কিন্তু উত্তরটি সোজা নয়। প্রায়শই অজুহাত এবং বিচ্যুতি থাকে। একটি টিপস: যদি কেউ বারবার বলে যে তারা মিথ্যা বলছে না, তবে তারা নিজেরাই তাদের নিজস্ব সত্যবাদিতা নিয়ে সন্দেহ করে। আমাদের শরীর কখনো কখনো আমাদের মনের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। মিথ্যা বলার সময় চোখের যোগাযোগ ভেঙে যায় বা জোর করে বজায় থাকে। ঘাম, শুকনো গলা, ঠোঁট চাটা, হাত দিয়ে মুখ স্পর্শ করা,
নাক ঘষা এবং ঘন ঘন পা নাড়ানো মানসিক অস্বস্তির ইঙ্গিত দেয়। শারীরিক ভাষা একজন ব্যক্তি কি ভাবছেন তা প্রতিফলিত করে, তারা কি বলছেন তা নয়। পুলিশ এবং জিজ্ঞাসাবাদকারীরা কিভাবে মিথ্যা ধরে? জিজ্ঞাসাবাদ পেশাদাররা মানুষকে ভয় দেখায় না। তারা প্রশ্ন করার ধরন এবং মানসিক চাপের বিন্দুর মাধ্যমে সত্য বের করে আনে। একই প্রশ্ন দুটি ভিন্ন উপায়ে জিজ্ঞাসা করুন। বিস্তারিত যাচাই করুন। শান্ত থাকুন এবং অন্য ব্যক্তির শরীরের ভাষা পড়ুন। এবং আপনিও একই কাজ করতে পারেন। আপনাকে কেবল গভীরভাবে শুনতে এবং পর্যবেক্ষণ করতে সক্ষম হতে হবে। আপনার অন্ত্রের অনুভূতি প্রথমে মিথ্যা শনাক্ত করে, তবে আপনাকে এটিকে তীক্ষ্ণ করতে হবে। অন্যদের পড়া জাদু নয়, এটি একটি দক্ষতা যা অনুশীলনের সাথে আসে। যখন তুমি মিথ্যা চিনতে শিখো, তখন তুমি প্রতারণার হাত থেকে রেহাই পাও। তুমি নিজের বিচারবুদ্ধির উপর বিশ্বাস করতে শুরু করো এবং কেউ তোমাকে সহজে বোকা বানাতে পারবে না। মনে রেখো, প্রতিটি হাসি আসল নয়, প্রতিটি শব্দ বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তোমার বোধগম্যতা, তোমার চোখ এবং তোমার সহজাত প্রবৃত্তি তোমার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। তোমার অন্তরের উপর বিশ্বাস রাখো, কিন্তু তাকে প্রশিক্ষণ দাও। এখন তুমি কাউকে তার চেহারা দিয়ে নয়, তার সত্য দিয়ে বিচার করবে। পঞ্চম অধ্যায়, প্ররোচনা, নপ এবং নৈতিক প্রভাব। প্রতিটি ব্যক্তি চায় যে তার কথা শোনা হোক, বোঝা হোক এবং বিশ্বাস করা হোক। সে পিতামাতা, শিক্ষক, বস বা বন্ধু হোক না কেন, আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময়ে অন্যদের প্রভাবিত করতে চাই। কিন্তু প্রভাব এবং নিয়ন্ত্রণ, কারসাজির মধ্যে একটি পাতলা এবং বিপজ্জনক রেখা রয়েছে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে এই রেখাটি চিনতে হয়। নপ নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কি এবং কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। প্রভাব হল যখন তুমি কাউকে জোর করে চিন্তা করতে, বুঝতে বা সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করো। কারসাজি হল যখন তুমি তাকে বিভ্রান্ত, ভয় দেখানো বা অপরাধবোধে ভুগিয়ে তোমার কাজ সম্পন্ন করো। উদাহরণস্বরূপ, প্রভাব আপনার সময় বাঁচাবে। নিয়ন্ত্রণ, যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে সবকিছু ভুল হয়ে যাবে এবং এটি আপনার দোষ হবে। আসল শক্তি হল অন্য ব্যক্তিকে ভেঙে না ফেলে বা দমন না করে আপনার বক্তব্য তুলে ধরা। নপ নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এমন একটি কৌশল যা আমাদের বুঝতে সাহায্য করে যে লোকেরা কিভাবে চিন্তা করে, কথা বলে এবং আচরণ করে। এই কৌশলটি আমাদের শেখায় যে কিভাবে তাদের ভাষার ধরন দিয়ে তাদের চিন্তাভাবনা বুঝতে হয়। আমাদের শব্দ, অঙ্গভঙ্গি এবং সুরের মাধ্যমে কিভাবে অন্যদের প্রভাবিত করতে হয়। কিভাবে কারো চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে রূপ দেওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ বারবার বলে, আমি ভয় পাচ্ছি, একজন নব বিশেষজ্ঞ সেই ভয়ের ভাষা পুনর্বিন্যাস করেন। আপনি বলতে পারেন, আমি প্রস্তুত হচ্ছি। ভয়কে প্রস্তুতিতে পরিণত করুন। নব যোগাযোগ, বিক্রয়, থেরাপি এবং কোচিংয়ে ব্যবহৃত হয়। আপনি যখন এই কৌশলগুলি শিখবেন, তখন আপনি শক্তি অর্জন করবেন। কিন্তু প্রশ্ন হল, আপনি কি এটি অন্যদের উন্নতি করতে ব্যবহার করবেন নাকি তাদের আপনার সুবিধার জন্য ব্যবহার করবেন? নীতিগত প্রভাবের অর্থ হল অন্য ব্যক্তির স্বাধীনতাকে সম্মান করা, সত্যের উপর ভিত্তি করে তাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করা, ভয়, লজ্জা বা বিভ্রান্তি না জাগিয়ে দিক নির্দেশনা প্রদান করা। উদাহরণস্বরূপ, যখন কেউ আপনাকে অপরাধবোধে ভুগিয়ে তোলে, তখন আপনি শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে বলতে পারেন, আমি আপনার অনুভূতি বুঝতে পারি, কিন্তু আমি অপরাধবোধে ভুগতে চাই না। আমি যা করছি তা ভেবেচিন্তে করছি। এটি কেবল কার্যকরী নয়, নীতিগত। প্রভাব একটি অস্ত্র। আপনি এটিকে ঢাল বা ছুরি হিসেবে ব্যবহার করতে পারেন। পার্থক্য হল আপনি কিভাবে এটি ব্যবহার করেন তার মধ্যে। আপনি যখন সঠিক শব্দ নির্বাচন করেন, তখন অন্য ব্যক্তি কেবল শোনেন না, বরং বোঝেন। যখন আপনি কারো চিন্তাভাবনাকে উন্নত করেন, ভেঙে ফেলবেন না, তখনই আপনি সত্যিকার অর্থে প্রভাবশালী হয়ে ওঠেন। বিজ্ঞতার সাথে কথা বলুন, কারণ আপনার কণ্ঠস্বরের শক্তি আছে। এখন এটিকে দায়িত্বের সাথে ব্যবহার করুন। ষষ্ঠ অধ্যায়, আপনার মনকে রক্ষা করুন, দৈনন্দিন জীবনের জন্য মানসিক বর্ম। আপনি প্রতিদিন কিছু মানসিক আক্রমণের সম্মুখীন হন। কখনো সম্পর্কের ক্ষেত্রে, কখনো কথোপকথনে,
কখনো কর্মক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ায়। আর এই আক্রমণগুলো সবসময় জোরে আসে না। এগুলো নীরবে, সূক্ষ্মভাবে আসে, তোমার সীমানা অতিক্রম করে। তুমি কিছু বুঝে ওঠার আগেই তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে, আর তুমি ক্লান্ত হয়ে পড়ো। ঝগড়া ছাড়াই এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে মানসিক এবং যোগাযোগের সীমানা নির্ধারণ করে নিজেকে শক্তিশালী রাখা যায়। গ্রে রক পদ্ধতির মতো কৌশল ব্যবহার করে তুমি কিভাবে নিজেকে ভেতর থেকে শান্ত রাখতে পারো এবং তর্ক, রাগ বা লড়াই না করে কিভাবে অপরাধবোধ, নিয়ন্ত্রণ এবং মানসিক কারসাজি এড়াতে পারো। মানসিক সীমানা মানে তুমি ঠিক করো কে তোমার চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে আর কে পারবে না। আবেগগত সীমানা মানে তুমি ঠিক করো কে তোমার আবেগ নিয়ে খেলবে আর কে করবে না। কথোপকথনের সীমানা মানে তুমি ঠিক করো কোনো বিষয় নিয়ে তুমি তর্ক করবে এবং কোন বিষয়ে তুমি চুপ থাকবে। উদাহরণস্বরূপ, আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না। আমার সিদ্ধান্ত আমার। আমি কাউকে নিজেকে ব্যাখ্যা করব না। যদি তুমি চিৎকার করো, আমি কথোপকথন শেষ করে দেব। যখন তুমি সীমানা নির্ধারণ করো, তখন তুমি অন্যদের শেখাও কিভাবে তোমার সাথে কথা বলতে হবে এবং কিভাবে কথা বলতে হবে না। গ্রে রক পদ্ধতি মানে নিজেকে এতটাই বিরক্তিকর, শান্ত এবং নিরপেক্ষ করে তোলা যে অন্য ব্যক্তি আগ্রহ হারিয়ে ফেলবে। যারা ক্রমাগত নাটক তৈরি করার, তর্ক করার অথবা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। এটি কিভাবে করবেন? একটি সহজ এবং সংক্ষিপ্ত উত্তর দিন। আমি ঠিক আছি, আমি বুঝতে পারছি। আপনার আবেগ প্রকাশ করবেন না। রাগ বা সুখও নয়। কোনো বিশেষ প্রতিক্রিয়া দেবেন না। এর প্রভাব রয়েছে। অন্য ব্যক্তি নিয়ন্ত্রণ করা বন্ধ করে দেয় কারণ তারা কোনো প্রতিক্রিয়া পায় না। 3টি অপরাধবোধ, নিয়ন্ত্রণ এবং আবেগগত অভিভূতি। যখন কেউ অপরাধবোধে ভোগে, আমি আপনার অনুভূতি বুঝতে পারি, তবে আমি আমার সিদ্ধান্তে অটল থাকি। এটি আপনার পক্ষে কঠিন হতে পারে, তবে আমি এটি নিজের জন্য প্রয়োজনীয় বলে মনে করি। যখন কেউ আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন আমাকে আমার নিজের পথ বেছে নিতে হবে, এমনকি আপনি যদি একমত না হন। আমি আপনার মতামতকে সম্মান করি, তবে আমি আমার নিজের পথ অনুসরণ করব। যখন কেউ আপনাকে জোর করে, তখন আমার চিন্তা করার জন্য কিছু সময় প্রয়োজন। যদি এটি এত গুরুত্বপূর্ণ হয়, তবে আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিতে দিন। এই ধরনের প্রতিক্রিয়া রাগ ছাড়াই আপনার সীমানা দৃঢ়ভাবে স্থাপন করে। যুদ্ধে জয়লাভের জন্য তরবারি নিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন হয় না। কখনো কখনো সবচেয়ে কার্যকর অস্ত্র হল কৌশল। যখন আপনি লড়াই এড়িয়ে যান, তার অর্থ এই নয় যে আপনি দুর্বল। এর অর্থ হল আপনি জ্ঞানী। তুমি আগুনের সাথে আগুনের লড়াই করো না। তুমি জল হয়ে যাও। তুমি অন্য ব্যক্তির চালচলন চিনতে পারো এবং শান্ত থাকো এবং সেগুলো কাটিয়ে উঠতে পারো। মনে রেখো, প্রতিটি প্রতিক্রিয়া প্রয়োজন হয় না। প্রতিটি আবেগের প্রতি প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন হয় না। প্রতিটি সম্পর্কে নিজেকে হারানো ভালোবাসা নয়। আগুনের সাথে লড়াই করার প্রয়োজন নেই। তোমার কৌশল প্রয়োজন। আর এখন তোমার সেই কৌশল আছে। 7ম অধ্যায়, সম্পর্ক ব্যবস্থাপনা। সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হতে পারে, কিন্তু যখন ভালোবাসার স্থান নিয়ন্ত্রণ, ভয় এবং আবেগগত খেলা দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন এই একই সম্পর্ক জীবনকে বিষাক্ত করে তোলে। এটা কেবল রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে নয়। মানসিক নিয়ন্ত্রণ যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তা সে বাবা-মা, বন্ধু-বান্ধব, ভাই-বোন বা সহকর্মীদের সাথেই হোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কৌশলগুলো প্রায়শই ভালোবাসা, মিষ্টি কথা অথবা কর্তব্যের আড়ালে এতটাই লুকিয়ে থাকে যে একজন বিচক্ষণ মানুষও ফাঁদে পড়তে পারে। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে মানসিক নিয়ন্ত্রণ। সম্পর্কের শুরুতে ব্যক্তিটি আপনাকে বিশেষ বোধ করায়। মনোযোগ, স্নেহ, প্রশংসা এবং তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ, ঈর্ষা, অপরাধবোধ, বিচ্ছিন্নতা এবং মানসিক ব্ল্যাকমেইল শুরু করে। লক্ষণ: যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি এটা করবে। তোমার আগে অন্য কারো সাথে কথা বলার দরকার কেন? তুমি ছাড়া আমি কিছুই নই। যদি তুমি চলে যাও, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এটা ভালোবাসা নয়, এটা মানসিক বন্দিদশা। পরিবারের মানসিক নিয়ন্ত্রণ।
আমি তোমার জন্য সবকিছু করেছি, এখন তুমি আমার কথাও শুনবে না। ভালোবাসা এবং কর্তব্যের নামে প্রায়শই তোমার মধ্যে অপরাধবোধ ঢুকে পড়ে যে তুমি তোমার নিজের চাহিদা এবং সুখকে পেছনে ফেলে দাও। সংকেত: প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করা, প্রতিটি ভুলের জন্য দোষারোপ করা এবং স্বাধীনতাকে বিদ্রোহ বলে ভুল করা। মনে রাখবেন, সম্মান কেবল তখনই বৈধ যতক্ষণ না এটি স্বাধীনতা হরণ করার সীমা অতিক্রম করে। অফিস বা পেশাগত সম্পর্কের ক্ষেত্রে কারসাজি, বস বা সহকর্মীরা কখনো কখনো আপনার প্রশংসা করবে, কখনো কখনো আপনার দুর্বলতাগুলি তুলে ধরবে এবং কখনো কখনো কাজের আড়ালে আপনার উপর দায়িত্ব চাপিয়ে দেবে, এই সবই আপনাকে না বলার সুযোগ না দিয়ে। সংকেত: আপনি এই দলের প্রাণ, কেবল আপনি এটি করতে পারেন। যদি আপনি এটি না করেন, তবে আপনার কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। অন্যরা আনন্দের সাথে এটি করে। আপনার সমস্যা কি? এখানে কারসাজি কোনো আবেগের ফাঁদ নয়, বরং একটি পেশাদার ফাঁদ। ট্রমা বন্ধন: যখন ব্যথা একটি আসক্তিতে পরিণত হয়। ট্রমা বন্ধন তখন ঘটে যখন কোনো ব্যক্তি আপনাকে বারবার আঘাত করে, তারপর ক্ষমা চায়, তারপর ভালোবাসা দেখায় এবং প্রতিবার যখন আপনি ভাবেন হয়তো তারা বদলে গেছে। এটি একটি চক্র: আঘাত, ক্ষমা, ভালোবাসা, তারপর কষ্ট। আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন, কিন্তু আপনি বাইরে থেকে আবদ্ধ থাকেন। প্রশ্ন জাগে, এত বুদ্ধিমান লোকেরাও কেন এতে আটকা পড়ে? কারণ মানুষ ভালোবাসা এবং নিজের জন্য আকুল থাকে। এবং যখন কেউ আপনার ভয় এবং আকাঙ্ক্ষা উভয়কেই কাজে লাগায়, তখন তারা আপনাকে স্পর্শ না করেই আপনাকে ভেঙে ফেলতে পারে। সম্পর্ক ভেঙে ফেলা এবং নিজেকে আবার খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। যথেষ্ট হয়েছে। কিন্তু এখানেই তোমার আসল শক্তি নিহিত। তুমি কিভাবে শুরু করবে? নিজের সাথে কথা বলো। আমি কি খুশি? সমর্থন চাও? বন্ধু-বান্ধব, থেরাপিস্ট এবং বইয়ের কাছ থেকে একটি পরিকল্পনা তৈরি করো। আবেগগত, আর্থিক এবং মানসিকভাবে সীমানা নির্ধারণ করো এবং সেগুলো মেনে চলো। অন্য ব্যক্তি যতই ভালোবাসা দেখাক না কেন, যে সম্পর্ক বারবার কষ্ট দেয় তা কেবল নামেই সম্পর্ক। বাস্তবে এটি একটি ফাঁদ। ভালোবাসা মানে ব্যথা নয়। ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়। ভালোবাসা মানে সম্মান, স্বাধীনতা এবং বিকাশ। যখন তুমি এমন সম্পর্ক ছেড়ে দাও যা তোমাকে কষ্ট দেয়, তখন তুমি দুর্বল হয়ে পড়ো না, তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠো। সত্যিকারের ভালোবাসা মাঝে মাঝে তোমাকে হারাতে ভয় পায়, কিন্তু তোমাকে হারানোর ভয়ে কখনোই তোমাকে নিয়ন্ত্রণ করে না। অষ্টম অধ্যায়: কৌশলীকে ছাড়িয়ে যাওয়া। ঠিক যেমন দাবায় জেতার জন্য কেবল নিজের জিনিসই নয়, প্রতিপক্ষের চিন্তাভাবনাও বোঝা প্রয়োজন। একইভাবে জীবনে যদি তুমি মানসিক বিশ্বাসঘাতকতার সম্মুখীন হও, তাহলে কৌশলী সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক খেলা এড়াতে তোমাকে কেবল নিজেকেই নয় বরং ধূর্ত ব্যক্তির মানসিকতাও বুঝতে হবে। এই অধ্যায়টি তোমাকে শেখাবে যে একজন কৌশলী কিভাবে চিন্তা করে এবং তুমি কিভাবে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারো। তুমি শিখবে কিভাবে প্রতিটি মোড়ে নিজেকে মানসিক বুদ্ধিমত্তা এবং মানসিক দৃঢ়তার সাথে পরিচালনা করতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে ভয়, অপরাধবোধ এবং লজ্জাকে দুর্বলতা নয়, সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে হয়। কৌশলী ব্যক্তিদের একটি লক্ষ্য থাকে, যে কোনো উপায়ে তোমাকে নিয়ন্ত্রণ করা। তারা তোমার দুর্বল আবেগ, যেমন একাকিত্ব, অনুমোদনের ক্ষুধা বা পুরানো ব্যথা চিহ্নিত করে। তারপর তারা তোমাকে একই জিনিস অফার করে, ভালোবাসা, নিরাপত্তা, সত্য, কিন্তু এগুলোকে বিনিময় হিসেবে ব্যবহার করো। তাদের খেলা চালাক, তারা তোমাকে বুঝতে দেয় না যে তুমি কৌশলী হওয়া হচ্ছে। তাদের শক্তি তোমার সচেতনতার অভাবের মধ্যে নিহিত। যখন তুমি এগুলো পড়তে শুরু করো, তখন তারা হারতে শুরু করে। মানসিক বুদ্ধিমত্তা মানে তোমার নিজের এবং অন্যদের আবেগ বোঝা। প্রতিক্রিয়া জানানোর আগে ভাবো। ট্রিগারগুলিকে চিনতে এবং নিয়ন্ত্রণ করতে। মানসিক স্থিতিস্থাপকতা মানে পতনের পরে ফিরে আসা। অসুবিধা থেকে ভয় না পাওয়া। অন্যরা যা বলে তার দ্বারা নিজেকে সংজ্ঞায়িত না করা। যখন তুমি এই দুটি দক্ষতা অর্জন করো, তখন তুমি সহজে অতিরঞ্জিত হও না। যদি কেউ তোমাকে অপরাধবোধে ঠেলে দেয়, তুমি থেমে চিন্তা করো। যদি কেউ দোষ চাপিয়ে দেয়, তাহলে তুমি তর্ক করার পরিবর্তে সীমা নির্ধারণ করো।
তুমি আবেগ দিয়ে নয়, জ্ঞান দিয়ে কাজ করো। কৌশলীরা প্রায়শই এই 3টি জিনিস ব্যবহার করে। 1. ভয়, যদি তুমি এটা না করো তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। 2. অপরাধবোধ, তোমার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। 3. লজ্জা, তোমার মতো লোকেরা কখনই কিছুই করতে পারবে না। কিন্তু যদি তুমি এগুলোকে দুর্বলতা নয়, সংকেত হিসেবে দেখতে শুরু করো, এভাবে পুনরায় ভাবো, আমি ভীত, কিছু ভুল, আমার সাবধান থাকা উচিত, আমি অপরাধবোধ করছি, কেউ কি আমার আবেগের সুযোগ নিচ্ছে, আমি লজ্জিত, কেউ কি আমার আত্মমূল্য নষ্ট করার চেষ্টা করছে। এই আবেগগুলি তোমার শত্রু নয়, তারা তোমার শনাক্তকরণ যন্ত্র। এখন পর্যন্ত তুমি নিজেকে রক্ষা করতে শিখেছ, কিন্তু এখন তুমি শুধু আত্মক্ষ সমর্থন করছো না, তুমি বিকশিত হচ্ছ। তুমি অনুভব করতে, চিনতে, থামতে শিখেছ। এখন চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণে এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। তুমি আর প্রতিক্রিয়াশীল নও, তুমি কৌশলী। তুমি আর একজন শিকার নও, বরং একজন খেলোয়াড়। কেউ তোমাকে অপরাধবোধ, ভয় বা কারসাজি দিয়ে প্রভাবিত করতে পারবে না, কারণ তুমি তোমার মন এবং হৃদয় উভয়কেই প্রস্তুত করেছ। তুমি কেবল প্রতিরক্ষা করছো না, তুমি বিকশিত হচ্ছ। তুমি আর কেবল বেঁচে থাকো না, তুমি জিতছ। তাই বন্ধুরা, ডার্ক সাইকোলজি ডিকোডেড আমাদের একটি কঠোর কিন্তু অপরিহার্য সত্য শেখায়, এই পৃথিবীর প্রত্যেকেরই হৃদয়ে তোমার সর্বোত্তম স্বার্থ থাকে না। কেউ কেউ নিরীহ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শিকারী। কিন্তু সুসংবাদ হল যে যদি তুমি তাদের কৌশল চিনতে শিখো, তাহলে তুমি কেবল নিজেকে রক্ষা করতে পারবে না, বরং তোমার জীবনকেও শক্তিশালী করতে পারবে। এই বইটি আমাদের দেখায় কিভাবে অপরাধবোধ, লজ্জা কাটিয়ে উঠতে হয়। মানুষ ভয় এবং মনের খেলার মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আর আবেগগত বুদ্ধিমত্তা এবং স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা কিভাবে প্রতিটি কৌশলকে ব্যর্থ করতে পারি। এখন প্রশ্ন এই নয় যে কেউ আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। আসল প্রশ্ন হল, আপনি কি চুপ থাকবেন নাকি আপনার মানসিক শক্তি জাগ্রত করে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন। মনে রাখবেন, আপনার মন আপনার শত্রু এবং আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র উভয়ই হয়ে উঠতে পারে। সিদ্ধান্ত আপনার। তাই বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন এবং মানসিক কারসাজি থেকে মুক্তি চান, তাহলে দয়া করে নিচে মন্তব্য করুন, এখন আমি আমার নিজের মনকে নিয়ন্ত্রণ করব। এবং যদি আপনি চান যে আমরা আপনাকে আরও এই ধরনের বইয়ের সারাংশ দিতে পারি, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরেকটি আশ্চর্যজনক বই নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করে তারাই কেবল পৃথিবী শাসন করে।